আপনার পাশের আসনের উপনির্বাচন মূলত অনুষ্ঠিত হলো, যেই উপনির্বাচন বর্জন করেছে দিন শেষে জামায়াতে ইসলামের প্রার্থী। কেন আসলে এই বর্জন করতে হলো এবং এই উপনির্বাচনকে আপনারা কোন চোখে দেখেন? অন্যদিকে বগুড়া 6-এর উপনির্বাচনে অংশ নিয়েছেন, সেখানে বর্জন করেননি, শেরপুর 3 আসন উপনির্বাচন বর্জন করেছেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভির সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন, দেশ প্রবাস থেকে সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে নির্বাচন বর্জন করার বিষয়টি প্রাসঙ্গিক ছিল বলেই করেছে। জামাত তো এই নির্বাচনে আরও অনেকগুলো কারচুপির ঘটনা ঘটেছে, অর্থাৎ বিগত নির্বাচনে, অর্থাৎ 12 তারিখের যে নির্বাচন, অনেকগুলো ঘটনাই ঘটেছে, সবগুলো বর্জন করার মতো হয়নি। বিধায় পরবর্তীতে এসে কিছু রিট করা হয়েছে, মামলা করা হয়েছে, এরকম কিছু কার্যক্রমে গিয়েছি আমরা। বগুড়াতেও কিন্তু আজকে বর্জন করা হয়নি, শেরপুরেরটা বর্জন করার মতো হয়েছে বলেই তো করেছি। আমরা কিন্তু গত 2 দিন থেকেই মিডিয়াতে নানানভাবে আমরা বলার চেষ্টা করেছি। আমি যেহেতু সংসদ সদস্য, যেহেতু আমি প্রচারণায় যেতে পারি নাই, আমি বাদে অন্যান্যরা যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তারা বেশ কয়েক দফায় মিডিয়াতে এই কথাগুলো বলেছেন। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং যারা এজেন্ট হবে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, ইভেন হামলাও করা হয়েছে বেশ কয়েকটা জায়গায়। এগুলোও কিন্তু স্থানীয় মিডিয়াগুলোতে এসেছে। ইভেন যারা জাতীয় মিডিয়াতে আসে নাই, এটারও একটা কারণ আছে, তারা এখানে প্রভাব বিস্তার করেছে মিডিয়াগুলোর উপর। এই ঘটনাগুলো কিন্তু ইতিমধ্যে আলোচনায় আছে শেরপুরে, এবং এগুলো যদি আপনি শেরপুরের মিডিয়াগুলোতে জানতে চান তাহলে জানতে পারবেন। বিশেষ করে আজকে যে ঘটনাটি ঘটেছে, একদম ভোর থেকে বেশ কয়েকটা পয়েন্ট আপনাকে বলি। যেমন 1 নম্বর হচ্ছে যে প্রথমত আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। ইভেন যারা প্রিজাইডিং অফিসার, তার প্রতিও অভিযোগ উঠেছে তিনি এজেন্ট বের করে দিয়েছেন। পরবর্তীতে সেটি পুলিশের মধ্যস্থতায়, সেনাবাহিনীর মধ্যস্থতায় সলভ করা হয়েছে। এবং সকাল থেকেই একটি ঘটনা ঘটছে যে যাদের বয়স 18-র নিচে এরকম অসংখ্য স্কুল গোয়িং স্টুডেন্ট বা ছোট ছোট ছেলেমেয়েরা লাইনে দাঁড়িয়েছে, তাদেরকে মিডিয়ায় কভার করা হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু অলরেডি আপনারা লাইভে দেখতে পাবেন। এরপরে হচ্ছে যে ভোট কেন্দ্রে যাতে আমাদের লোকেরা প্রবেশ করতে না পারে, একাধিকবার হামলা করা হয়েছে এবং হামলার মাধ্যমে একজন ব্যক্তি আহতও হয়েছেন, গুরুতর আহত। এখানে আমি খুবই দুঃখিত যে আজকে আমি যখন সংসদে বিলের উপর কথা বলছিলাম, ঠিক সেই মুহূর্তেই আমি কিন্তু আগে থেকে জানি যে যিনি সিরাজুল ইসলাম আহত, উনি গুরুতর আহত, সেটা আমি দেখেছি, নিউজগুলো দেখেছি, এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা তথ্যগুলো আমাকে দিয়েছেন। গুরুতর আহত এবং তাকে হসপিটালাইজ করা হয়েছে এবং ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমত অবস্থায় আবার আমি একটা তথ্য না দেওয়ার কারণে আমাকে পাশে থেকে একটা স্লিপ দেওয়া হয়েছে যে আগে একজন নিহত হয়েছে, অর্থাৎ ওই শহীদ রেজাউল, যিনি ওই নির্বাচনী ইশতেহারের সময় 12 তারিখের নির্বাচনের আগে, তার তথ্যটা আমাকে দেওয়ার কারণে আমি ওই মুহূর্তে পড়তে ভুল হয়েছে। আমি এই জন্য নোট রেডি করেছি, আগামীকালকে সংসদে সেই নোট দিব, আমার বক্তব্যটি এক্সপান্স নিজেই করবো আর কি, দুঃখ প্রকাশ করে এই তথ্যটি সেখানে উপস্থাপন করি। বাট গুরুতর আহত তিনি। এরকম অলরেডি আমাদের উপজেলা যিনি সেক্রেটারি, শহীদ রেজাউল ভাইয়ের শাহাদাতের পর যিনি সেক্রেটারি হয়েছেন, তাকে আহত করা হয়েছে, তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলা হয়েছে, তার শরীরে জখম আছে। একইভাবে আমাদের যিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলার, তাকে আহত করা হয়েছে। এরকম টোটাল হতাহতের ঘটনা 50-এর উপরে। সেই জায়গায় সব কিছু মিলিয়ে বেলা 2টার আগেই আমাদের প্রার্থী নিজে তার ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচন বয়কট করছেন। পরবর্তীতে সাংবাদিকদের উপস্থিতিতে 3টা সাড়ে 3টার দিকে নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়ে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। তার মানে কি দাঁড়াচ্ছে? আপনি কিছুক্ষণ আগে উপস্থাপন করছিলেন যে মাগুরায় যে 1994 সালে যে নির্বাচন হয়েছিল সেই টাইপের না। আমি বলবো যে সেই সময় তো আলোচনা হতো যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবার একেবারে স্থূল কারচুপি, প্রকাশ্য দিবালোকে। এটি আমরা অন্ততপক্ষে জুলাই গণঅভ্যুত্থানের স্টেক যারা বিএনপি, জামাত, তাদের কাছ থেকে এটা আশা করা, এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই দুঃখজনক। আমাদের আরেকজন অতিথি ওয়ারেস আলী মামুন বলছেন যে এটা এমন কোনো নির্বাচন না যে নির্বাচনে আসলে বিএনপিকে কারচুপির আশ্রয় নিতে হবে। ওকে, তার মানে কি আপনি কারচুপির আশ্রয় নেবেন? তাহলে উনি সেটি বলেননি, কিন্তু বলেছেন যে এই নির্বাচন, এই উপনির্বাচন আপনাদের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে আমি শুনছিলাম আগেরটা যে এটা ভাগ্য নির্ধারণী নয়, কি ক্ষমতায় যাওয়ার, কি বাদ দেওয়ার ইত্যাদি নয়। আমরা তো বাদ দেইনি, আমরা তো বগুড়াটাকে বয়কট করিনি। আমরা এটাকে মনে করেছিলাম যে একটা নজির স্থাপন করবে। আমরা কিন্তু এই আলোচনাটা আজকে প্রায় 15 দিন যাবত চলছে মিডিয়াতে, যে 2026 সালের উপনির্বাচন এবং স্থগিত নির্বাচন দুটোকে বাস্তবায়নের মাধ্যমে বিএনপি নজির সৃষ্টি করবে। আমার মনে হচ্ছে তাই হলো, নজিরই সৃষ্টি হলো, কিন্তু একটু নেগেটিভভাবে।